হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন সর্দার, তোমরা দেখছো বঙ্গশান ইউটিউব চ্যানেল। তো টুডেস টপিক হচ্ছে ক্লাস 11 ইউনিট নাম্বার 3 চ্যাপ্টার 2 ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন। ক্যালকুলাস ইউনিটের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার। তো আমাদের ফার্স্ট দেখে নেব টপিক লিস্ট কি কি আছে। টপিক লিস্ট আছে জিওমেট্রিক্যাল কনসেপ্ট, ডেফিনেশন, বেসিক অ্যালজেব্রা অ্যান্ড কিছু ফর্মুলা। তো ওকে, তো আমরা প্রথম চলে আসবো যে কনসেপশনটা কি আলটিমেট। তো অন্তর্কলজ বা অবকলন, ডিফারেন্সিয়েশন 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 এর বাংলা হচ্ছে অন্তর্কলজ বা অবকলন। অন্তর্কলন বা অবকলন বা ডেরিভেটিভ। কমপ্লিট একটাই জিনিস, যে ডিফারেন্সিয়েশন, অন্তর্কলন বা অবকলন বা ডেরিভেটিভ। এই যে ব্যাপারটা আছে, আলটিমেট জিনিসটা কি? তো জিনিসটাকে একটু জেনে নেওয়া যাক। ফার্স্ট আমাদের জানতে হবে যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর উপর ডিপেন্ড করে আমাদের যে ফাংশন গুলো রেডি হয়, যেমন y ইকুয়াল টু fx, এই ধরনের ফাংশন দ্বিচল বিশিষ্ট যে ফাংশন গুলো হয়, y কে যদি আমরা x এর ফাংশন বা অপেক্ষক আকারে লিখি, তাহলে এখানে একটা ফাংশন কার্ভ ড্র করা হলো, এরকম একটা কার্ভ, একটা ফাংশন। তো এই ফাংশনের পার্টিকুলারলি কোন একটা বিন্দুতে বিন্দুটা আমি এখানে নিলাম, কোন একটা বিন্দুতে যদি কোনো স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শকটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ তৈরি করে থিটা, তার ট্যানজেন্টের মান অর্থাৎ ট্যান থিটা, যেটাকে কিনা আমরা এই স্পর্শক যেটা হয়েছে এটা একটা সরলরেখা বা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন বা সরলরেখার যে প্রবণতা বা নতিমাত্রা বলতে পারি, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। আর ট্যানজেন্ট বের করতে গেলে ট্যান থিটা বের করতে হবে, যখন থিটাটা হচ্ছে আনতি বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি হচ্ছে সেই কোণটাকে আমরা বলছি আনতি, এবং আনতির ট্যানজেন্টের মান কি বলছি ট্যান থিটা। আমরা এটাকে এম দিয়ে ডিনোট করতে পারি, এম ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এই সরলরেখার ক্ষেত্রে এম কে আমরা বলবো প্রবণতা বা নতিমাত্রা। অর্থাৎ যদি আমাদের কোন একটা কার্ভ থাকে, অর্থাৎ কোন একটা ফাংশন বা অপেক্ষক থাকে, অপেক্ষকের পার্টিকুলার কোনো বিন্দুতে, সেই বিন্দুটা ঠিক এই বিন্দুটা আমরা বলতে পারি x ইকুয়াল টু এ বিন্দুতে অপেক্ষকের যে পয়েন্টে রেডি হয় সেই পয়েন্টে যদি কোনো স্পর্শক আঁকা যায়, তাহলে সেই স্পর্শকের প্রবণতাকে আমরা বলছি ডেরিভেটিভ বা অবকলন অ্যাট দ্যাট পয়েন্ট। অর্থাৎ এই বিন্দুর যে অবকলন হবে আর কি, সেটা এটা। কিভাবে ডিনোট করব? ডিনোট করার জন্য আমাদের লিখতে হবে যে ফাংশন এর ডেরিভেটিভ বা y অপেক্ষকের ডেরিভেটিভকে সাধারণত dy dx দিয়ে ডিনোট করা হয়। dy dx, যেখানে ddx টা হচ্ছে অপারেটর, আর y টা অপেক্ষক। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এরকম, d dx এটা অপারেটর, y এর পরিবর্তে আমরা fx ও লিখতে পারি। দ্যাট ইজ, এটাকে আবার কেউ f ড্যাশ x নামে ডাকতে পারে, আবার এই একবার ডেরিভেটিভ করলে আমরা এটাকে y1 অথবা y ড্যাশ, এই সব প্রতীক কিন্তু শুধুমাত্র f ড্যাশ x বা y কে একবার ডেরিভেটিভ করার জন্য
যে সিম্বল, এই সবগুলো সিম্বল কিন্তু ডেরিভেটিভকে মেনশন করে। y ড্যাশড, y1, dy dx, ddx অফ y, ddx অফ fx or f ড্যাশড x, এই প্রত্যেকটাই কিন্তু একটা জিনিসকে বোঝায় যে পার্টিকুলারলি এই অপেক্ষকের একটা বিন্দুতে স্পর্শক আঁকলে সেই স্পর্শকের কি প্রবণতা হবে সেটাই। এখন যদি এটা এইভাবে লেখা হয়, পার্টিকুলারলি কোনো পয়েন্ট মেনশন না করা হয়, তার মানে এর ওপরে থাকা প্রত্যেকটা পয়েন্টে, অর্থাৎ জেনারেলি যে কোনো একটা পয়েন্টের যে ডেরিভেটিভ তাকে সূচিত করা হলো। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে মানটা পাবো সেটা কোনো ফিক্সড কনস্ট্যান্ট হবে না, অর্থাৎ এই যে ভ্যালুটা এম হবে, এই এমটা কিন্তু এই ক্ষেত্রে হবে আরবিট্রারি কনস্ট্যান্ট। কি হবে? আরবিট্রারি কনস্ট্যান্ট হয়ে যাবে, ফিক্সড কনস্ট্যান্ট হবে না। কখন ফিক্সড হবে? যখন পার্টিকুলারলি আমরা কোন বিন্দুতে স্পর্শকে কাজ করছি বলে দেওয়া থাকবে। অর্থাৎ যদি আমাকে বলে দেয় x ইকুয়াল টু এ বিন্দুতে ডেরিভেটিভ, তখন কিন্তু m এর একটা সুনির্দিষ্ট মান পাওয়া যাবে। এবং যদি এই জেনারেল ডেরিভেটিভ না বলে বলে দেয় x ইকুয়াল টু এ বিন্দুতে ডেরিভেটিভ, তখন আমাকে বলতে হবে y ড্যাশ এট পয়েন্ট a or y1 at point a or dy dx when x equal to a or f dash of a, তখন এই সমস্ত নোটেশনগুলো ব্যবহার করা হবে যদি আমার বলে দেয় এ বিন্দুতে ডেরিভেটিভ। তখন কিন্তু এখানে m এর একটা পার্টিকুলার মান পাওয়া যাবে, সে 5, 6, 7 যা খুশি হতে পারে। আমি +7 দিয়ে দিলাম। তো যদি আমাদের জেনারেল পয়েন্টের ডেরিভেটিভ বলে তাকে আমরা এইভাবে নোটেশন দেব, আর পার্টিকুলার ফিক্সড পয়েন্ট বললে আমরা এইভাবে নোটেশন দেব। এখন এই dy dx এর ক্যালকুলেশনটা আমরা করব কিভাবে? নোটেশন তো বুঝলাম, এই অ্যাঙ্গেল পাবো কোত্থেকে, এই অ্যাঙ্গেল পাবো কোত্থেকে, বা এই অ্যাঙ্গেল ট্যানজেন্টের মানটা কিভাবে রেডি হবে, dy dx করলে কি আলটিমেট এটা বের হবে কি হবে না, এই ধরনের নানান কনসেপশন আমাদের ব্রেনের মধ্যে এখন ঘুরছে। তো আমরা এই জিওমেট্রিক্যাল কনসেপ্ট থেকে কিভাবে এই ট্যানজেন্ট বা এই যে স্পর্শক এর প্রবণতা বের করা যায় সেটাই একটু আমরা ক্যালকুলেশনটা দেখে নেব। তো তার জন্য আমি একটা ছবিকে রিপিট করে এখানে আঁকছি। এরকম একটা কার্ভ দেওয়া হলো, যে কার্ভের পার্টিকুলারলি এই পয়েন্ট অর্থাৎ x ইকুয়াল টু এ পয়েন্টের কারেসপন্ডিং যে বিন্দু আছে, এই বিন্দুতে আমরা স্লোপ খুঁজতে চলেছি, ট্যানজেন্টের স্লোপ। তো প্রথম যদি আমরা এখানটাই এর দূরে কোনো একটা বিন্দু নিয়ে নিই আর এই দুটো বিন্দুকে যদি জুড়ে দিই, তাহলে দুটো বিন্দুকে জুড়ে দিয়ে যে লাইনটা পাবো এই লাইনটার নাম হচ্ছে সেকান্ট বা ছেদক। ছেদক তখনই স্পর্শকে কনভার্ট হবে যদি এই দুটো বিন্দু সেপারেট না হয়ে সেম বিন্দু হয়ে যায়। অর্থাৎ বিন্দু যখন এখানে নেমে আসবে তখন লাইনটা এখান থেকে ড্র হবে, বিন্দু যখন এখানে নেমে আসবে তখন লাইনটা এখান থেকে ড্র হবে, বিন্দু যদি এখানে নেমে আসে তখন লাইনটা এখান থেকে ড্র হবে, বিন্দু যদি এখানে চলে আসে তখন লাইনটা এখান থেকে ড্র হবে। অর্থাৎ বিন্দু যত দূরবর্তী বিন্দুটা যত কার্ভ ধরে এগোতে এগোতে আমার মেন পয়েন্টের দিকে আসবে, তত কিন্তু এই ছেদকটা অর্থাৎ সেকান্ট কনভার্ট হয়ে যাবে কোথায়? ট্যানজেন্টে কনভার্ট হয়ে যাবে। ট্যানজেন্ট মানে স্পর্শক, সেকান্ট মানে হচ্ছে ছেদক। অর্থাৎ ছেদকটা স্পর্শকে রূপান্তরিত হবে যদি এই দূরবর্তী পয়েন্টটা সরতে সরতে মেন পয়েন্টের দিকে চলে আসে। এখন দূরবর্তী পয়েন্টে সোজাসুজি যদি x অক্ষের উপরে আমরা অন্য একটা বিন্দু নিয়ে নিই, হেয়ার x ইকুয়াল টু, আমরা যদি মনে মনে ভাবি যে এটা অন্য একটা নাম্বার, এটা x1 নাম দিলাম, আর এটা x1 নাম দিলাম, এটা x নাম দিলাম। তাহলে x1 যত x এর দিকে এগিয়ে আসবে তত এই বিন্দু কার্ভ ধরে নেমে আসবে, আর কার্ভ ধরে নেমে আসলে সঙ্গে সঙ্গে আবার কি হবে? ট্যানজেন্ট পরিণত হয়ে যাবে কোথায়? এই ছেদকটা স্পর্শকে রূপান্তরিত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল কনসেপ্ট। তাহলে যখনই এদের মধ্যেকার যে গ্যাপ আছে, অর্থাৎ x অ্যাক্সিসের উপরে থাকা দুটো পয়েন্টের মধ্যেকার গ্যাপ, অর্থাৎ দুটো x এর যে গ্যাপ, দ্যাট ইজ ডিফারেন্ট অফ x, দুটো x এর মধ্যে যে ডিফারেন্ট আছে তাকে সাধারণত ডেল x দিয়ে ডিনোট করা হয়। এই ডেল x এর পরিমাণটা যত আমরা জিরোর দিকে নিয়ে যাব তত আমাদের কিন্তু এই স্পর্শকের মাপটা অর্থাৎ স্পর্শকের প্রবণতা পেতে থাকবে। তাহলে আমরা ইন জেনারেল একটা জ্যায়ের প্রবণতা ধরে কাজ করব বা একটা ছেদকের প্রবণতা ধরে কাজ করব, এবং ছেদকটার প্রবণতাকে আমরা স্পর্শকের প্রবণতায় কনভার্ট করার জন্য এদের মধ্যেকার গ্যাপটাকে জিরো করার চেষ্টা করব।
এটা হচ্ছে আমাদের আজকের কর্মসূচি হবে। তো এইভাবে আমাদের জিওমেট্রিক্যাল কনসেপ্ট থেকে ডেফিনেশন রেডি হবে, কিভাবে ডেরিভেটিভ হবে। তো আমরা এক ঝলক দেখে নিচ্ছি যে y = fx অপেক্ষক যদি থাকে তার অবকল সহগের যে প্রতীক চিহ্ন হবে সেটা y ড্যাশড y1 dy dx or f ড্যাশ dx। y = fx অপেক্ষকের x = a বিন্দুতে অবকল সহগের প্রতীক চিহ্ন কি হবে? y ড্যাশ ব্র্যাকেটে a y1 ব্র্যাকেটে a dy dx when x = a or f ড্যাশ a। ওকে, এবার আমরা চলে আসছি আমাদের মেইন জায়গায়, জিওমেট্রিক্যাল কনসেপ্ট। তো দেখে নেওয়া যাক জিওমেট্রিক্যাল কনসেপ্ট কি। ফার্স্ট আমরা দেখো এখানটায় একটা x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিস ড্র করে নিয়েছি এবং একটা কার্ভ এঁকে নিলাম, যে কার্ভটা y = fx কার্ভ। এখন আমাদের মুখ্য যে জায়গাটা সেটা হচ্ছে যে এই x বিন্দুতে, আমি এখন জেনারেল পয়েন্ট ধরে কাজ করছি, কোনো পার্টিকুলারলি x = a নিচ্ছি না, যে x বিন্দুতে অবকল সহগ কি হবে, x বিন্দুতে অবকল সহগ কি হবে। এখন x বিন্দুতে অবকল সহগ বলতে বোঝাচ্ছে কিন্তু x বিন্দুতে যে স্পর্শক হবে তার প্রবণতা। x বিন্দুতে যে স্পর্শক হবে, পার্টিকুলারলি এই পয়েন্টে যে স্পর্শকটা হবে সেই স্পর্শকের প্রবণতা দরকার। এখন যদি আমরা এই দুটো পয়েন্টকে কানেক্ট করে দিই, এখান থেকে এই পয়েন্টটা, তাহলে এটা কিন্তু একটা জ্যা তৈরি হলো, a থেকে b তে এটা একটা জ্যা তৈরি হলো। তার মানে আমাদের এটা কিন্তু স্পর্শক কমপ্লিট হলো না, জ্যা তৈরি হলো। কখন এটা স্পর্শকে কনভার্ট হবে? কখন এটা স্পর্শকে কনভার্ট হবে? যদি আমরা এই যে দুটো বিন্দু আছে, b বিন্দুকে এই লাইন বরাবর নিচে নামিয়ে এনে এর গায়ের ধারে নিয়ে চলে আসি, অর্থাৎ এর লিমিট পয়েন্টের আকারে যদি নিয়ে চলে আসি, তাহলে কিন্তু আমাদের এটা স্পর্শকে কমপ্লিট হবে। এখন x এইখানে আছে আর এই যে দূরের পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে নাম দিচ্ছি x প্লাস ডেল এক্স, এক্স প্লাস ডেল এক্স নাম দিলাম, অর্থাৎ এই মধ্যবর্তী গ্যাপটাকে আমরা ডেল এক্স গ্যাপ বলে নিচ্ছি। মধ্যবর্তী গ্যাপকে কি বলছি? ডেল এক্স গ্যাপ বলছি। আর এইখানটাই তাহলে যদি আমরা একটা এক্স অক্ষের সমান্তরাল একটা যদি লাইন ড্র করে নিই, এই পয়েন্টের নাম দিলাম সি পয়েন্ট, এক্স অক্ষের সমান্তরাল যদি একটা লাইন ড্র করে নিই, তাহলে এবি যে জ্যা আছে, যদি আমরা এবি জ্যাকে বাড়িয়ে দিই, তাহলে এক্ষেত্রে যে অ্যাঙ্গেল তৈরি হলো সেই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে। অনুরূপ কোন কনসেপশন থেকে কি হবে? এ থেকে বি এই যে লাইনটা আছে, এই লাইনটার ক্ষেত্রে এ বিন্দুতে যে অ্যাঙ্গেল তৈরি হবে এই অ্যাঙ্গেলটা তাই অ্যাঙ্গেল হবে। ক্লিয়ার? এখন ট্যান থিটা বের করতে গেলে এই ত্রিভুজের রেসপেক্টে ট্যান থিটা বের করলেই চলে। তো এই ত্রিভুজের রেসপেক্টে যদি আমরা ট্যান থিটা বের করতে চাই, তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তা এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর ভূমিটা কিন্তু এ থেকে সি, ভূমিটা কিন্তু এ থেকে সি। তো যদি এই বিন্দুটা x বিন্দু হয়ে যায়, তাহলে আমার a থেকে এই বিন্দু পর্যন্ত এই যে হাইটটা, এই হাইটকে আমরা বলবো f অফ x। আবার এই বিন্দুটা যদি আমাদের x প্লাস x ড্যাশ হয়ে যায়, তাহলে টোটাল এই হাইটটা হবে f অফ x প্লাস ডেল x, f অফ x প্লাস ডেল x। তো যদি আমার a পর্যন্ত হাইট fx হয়ে যায়, তাহলে c পর্যন্ত হাইট এটাও fx, মানে এই হাইটটা আর এই হাইটটা সেম হাইট। তাহলে b থেকে c হাইট পেতে গেলে টোটাল হাইট থেকে নিচের এই হাইটটা বাদ দিতে হবে, অর্থাৎ bc হাইটটা অন্য কেউ না f অফ x প্লাস ডেল x মাইনাস f অফ x। প্রত্যেকে ক্লিয়ার? অর্থাৎ ওয়াইটা আগে এই পর্যন্ত ছিল, এখন ওয়াইটা বিসি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে ওয়াই বি থেকে সি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যখন এক্সটা এ থেকে সি পর্যন্ত বেড়েছে। তাহলে এক্সটা এক্স থেকে ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর ওয়াইটা সি থেকে বি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ওপরের বিসিটা আলটিমেট কিন্তু ডিফারেন্ট অফ ওয়াই কে ডিনোট করছে, আর নিচের এ থেকে সিটা কিন্তু ডিফারেন্ট অফ এক্স কে ডিনোট করছে। অর্থাৎ আলটিমেট আমাদের ডেরিভেটিভের যে মুখ্য কনসেপশন সেটা হচ্ছে এক্স এর সামান্য বৃদ্ধিতে ওয়াই এর বৃদ্ধি কত, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধি। সেই জন্য এই অবকল সহগগুলো লেখার সময় আমাদেরকে লিখতে হয় যে এক্স এর সাপেক্ষে অবকল করে পাই, অর্থাৎ এক্স সামান্য পরিমাণ বৃদ্ধি পেলে ওয়াই কি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তাহলে সেই জন্য আমাদের এটাকে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স দিয়ে লেখা হয়, এবং যখন এটা লিমিটিং কনসেপশনে চলে আসে তখন এই ডেল্টাকে স্মল ডেল্টা ইউজ করা হয়। স্মল ডেল্টাকে শর্টে কেউ ডিওয়াই বাই ডিএক্স ইউজ করতে পারে। তো সেই জন্য আমাদের কিন্তু ডেরিভেটিভের এটা কিন্তু মুখ্য নোটেশন আর কি, ডিওয়াই বাই ডিএক্স। এখানে ডিডিএক্সটা হচ্ছে অপারেটর আর ওয়াইটা হচ্ছে আমাদের ফাংশন।
ওকে, তো আমাদের ডিওয়াই বাই ডিএক্স কেন লিখবো সেটা আমরা মোটামুটি বুঝে গেলাম কেন ডিওয়াই বাই ডিএক্স লেখা হয়। এবার এই ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা কি আছে একটু দেখে নেওয়া যাক। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা বার করার জন্য নিচে আমাদের কিন্তু একটা কি বসছে, এসি বসছে, আর এ থেকে সি মানে কিন্তু ডেল্টা এক্স, ডেল্টা এক্স। তো যদি আমাদের বলা হয় যে ডিওয়াই ডিএক্স কত, তাহলে উত্তর কি হবে, ডিওয়াই ডিএক্স পেতে গেলে কিন্তু কি করতে হবে, ডিওয়াই ডিএক্স পেতে গেলে কি করতে হচ্ছে, যে আমাদের এই ডেল্টাটাকে জিরো করতে হচ্ছে, অর্থাৎ লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ওপরে এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স ডিভাইড বাই ডেল্টা এক্স। এখন যদি আমরা এই ডেল্টা এক্স কে এইচ ধরে নিই, আর ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে যদি আমরা এফ ড্যাশ এক্স লিখি, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। তো এই হচ্ছে আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন, এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন। তো চলে আসছে আমাদের পরবর্তী টপিক ডেফিনেশন। ডেফিনেশন অলরেডি জিওমেট্রিক্যাল কনসেপ্ট থেকে চলে এসেছিল, জিওমেট্রিক্যাল কনসেপ্ট থেকে অলরেডি ডেফিনেশন চলে এসেছিল। আমি ডেফিনেশনকে নতুন করে ফের লিখে নিলাম যে ডিরেক্ট এক্স বিন্দুতে যদি ডেরিভেটিভ হয় তাকে আমরা ডিওয়াই ডিএক্স দিয়ে ডিনোট করব, এফ ড্যাশ এক্স দিয়ে ডিনোট করব, এবং যার মান হচ্ছে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। এইখান থেকেই কিন্তু জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ স্টার্ট ছিল, এবং সেখান থেকে আমরা এটা প্রুভ করতে পেরেছিলাম যে লিমিট এইচ টেন্ডস টু জিরো, যেখানে ডেল এক্স কে এইচ ধরে নিয়ে এই ফর্মুলাটা পাওয়া গেছিল। এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের মেন এবং ডোমেন ফর্মুলা বলা যেতে পারে, বেসিক ফর্মুলা। এবং যে কোনো ডেরিভেটিভ, যে কোনো ফর্মুলা সে হোক সে সাইনের ডেরিভেটিভ, কসের ডেরিভেটিভ, এক্স স্কয়ারের ডেরিভেটিভ, যে কোনো সংখ্যার ডেরিভেটিভ কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারবো। তো থিওরেম নম্বর 1 বা সূত্র 1 এর সাহায্যে আমরা দেখে নেওয়া যাক যে একটা কোশ্চেন নাম্বার 1, fx = x কিউব হলে f ড্যাশ x এর মান কত হবে, 3x স্কয়ার x স্কয়ার x টু দি পাওয়ার 4/4। তো ক্যালকুলেশন করা যাক, আমাদের ডেফিনেশন সাহায্য করব। ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h, তাহলে x প্লাস h এর জায়গায় x প্লাস h f অফ x প্লাস h, তাহলে x প্লাস h ফর্মুলা লেখা যাক, f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড বাই h। নেক্সট লাইন লিমিট h টেন্ডস টু 0, fx x কিউব হচ্ছে, তাহলে f অফ x প্লাস h হবে x প্লাস h হোল কিউব, x প্লাস h তার হোল কিউব মাইনাস x কিউব ডিভাইড বাই h। তো x প্লাস h হোল কিউব বলে কি দাঁড়াবে, দাঁড়াবে লিমিট h টেন্ডস টু 0 x প্লাস h এর হোল কিউবের ফর্মুলা হচ্ছে x কিউব প্লাস 3x স্কয়ার h প্লাস 3x h স্কয়ার প্লাস h কিউব at last minus x কিউব ডিভাইড বাই h। তো এখান থেকে x কিউব কেটে যাচ্ছে, যেটা পড়ে আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, লিমিট h টেন্ডস টু 0, উপরে পড়ে আছে 3x স্কয়ার h 3x h স্কয়ার h কিউব, এখান থেকে h কমন চলে যাবে, বাঁচে 3x স্কয়ার 3x h প্লাস h স্কয়ার ডিভাইড বাই h, তো প্রত্যেকে জানা আছে এখানটায় যে ফ্যাক্টরাইজেশন মেথডে কি হয়, h ক্যান্সেল হয়। তো h যদি ক্যান্সেল করে দিই তাহলে বাঁচে লিমিট h টেন্ডস টু 0, 3x স্কয়ার প্লাস 3x h প্লাস h স্কয়ার। এবার আমরা যদি h এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে কি आंसर আসবে, 3x স্কয়ার প্লাস 0 প্লাস 0 দ্যাট ইজ 3x স্কয়ার। অর্থাৎ আমাদের এখানে বি অপশনটা হয়ে যাবে কারেক্ট आंसर। নেক্সট চলে আসছি সেকেন্ড ফর্মুলা। যদি f ড্যাশ x থাকলে x প্লাস h হয়ে যায়, তাহলে f ড্যাশ a থাকলে x এর জায়গায় a বসবে। তো এক নম্বর ফর্মুলা, দু নম্বর ফর্মুলা তো পুরোপুরি ক্লিয়ার, কারণ এক নম্বর ফর্মুলা থেকেই দু নম্বর ফর্মুলা খেয়াল করো, খালি জাস্ট x এর জায়গায় a বসেছে, তো সেখানেও তো x এর জায়গায় a বসবে, অর্থাৎ দু নম্বর ফর্মুলা কিন্তু এক নম্বর ফর্মুলা অনুকরণে লেখা। এখন দু নম্বর ফর্মুলার মধ্যে একটা অল্টারনেটিভ ফর্মুলা লেখা আছে, দু নম্বর ফর্মুলার মধ্যে লক্ষ্য করো একটা অল্টারনেটিভ ফর্মুলা লেখা আছে। এই অল্টারনেটিভ ফর্মুলাটা কোথা থেকে এলো, তো এই অল্টারনেটিভ ফর্মুলা কোথা থেকে এলো সেটা দেখার জন্য আমরা একটু দেখে নেব এখানটায় a প্লাস h এটাকে x ধরে নাও,
এ প্লাস এইচ কে যদি এক্স ধরে নাও তাহলে কি হবে, এই যখন জিরোতে যাবে না, এই জিরো হয়ে গেলে কি হয়ে যাবে, এ আর এক্স ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ এক্সটা এ এর দিকে ছুটবে। তাহলে যদি আমরা এ প্লাস এইচ কে এক্স ধরে নিই, লেট আস সাপোজ এ প্লাস এইচ ইকুয়াল টু এক্স ধরা আছে। তো এ প্লাস এইচ যদি আমরা এক্স ধরে নিই তাহলে এই ফিগারটা কি দাঁড়াবে, তাহলে 2 নম্বরের এই এফ ড্যাশ এক্স এ এর যে ফিগার ছিল, লিমিট এইচ টেন্স টু 0 এর পরিবর্তে এক্স টেন্স টু এ হবে, আমরা এখান থেকে বললাম এক্ষুনি। আর এফ অফ এ প্লাস এইচ এর পরিবর্তে বসবে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এইচ মানে কত, এখান থেকে খেয়াল করো এইচ মানে কত, এইচ মানে কিন্তু এক্স মাইনাস এ, তো নিচে বসবে এক্স মাইনাস এ। তার মানে আমরা বুঝলাম 2 নম্বরের অল্টারনেটিভ যে ফর্মুলাটা আমরা এখানটায় ফলো করছি, এই ফর্মুলাটা কিন্তু 1 নম্বর থেকেই আসে। তাহলে এটা গেল আমাদের 2 নম্বরের অল্টারনেটিভ ফর্মুলা। 2 নম্বরের অল্টারনেটিভ ফর্মুলার উপর দিয়ে একটা কোশ্চেন আমরা দেখে নেব। তো তার আগে আমরা 1 নম্বর আর 2 নম্বরের ডেফিনেশন দুটো মুছে দিচ্ছি, থিওরেম দুটো মুছে দিচ্ছি, দিয়ে এখানে একটা কোশ্চেন আমরা টুকে নেব 2 নম্বরের অল্টারনেটিভ ফর্মুলা। তো স্টুডেন্ট আমাদের যে 2 নম্বর যে থিওরেমটা আমরা লিখেছিলাম এফ ড্যাশ এর যে বিকল্প ফর্মুলা লিখেছিলাম আমরা, এফ ড্যাশ এর যে বিকল্প ফর্মুলা আমরা একটু আগে প্রমাণও দিলাম যে কিভাবে এটা এসেছিল, এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ। এটার উপরে হেল্প দিয়ে আমরা একটা কোশ্চেন করে নেব। কোশ্চেনটা আমি লিখে ফেলেছি অলরেডি। কোশ্চেন নাম্বার 2, এফ অফ 2 ইকুয়াল টু 4 এফ ড্যাশ অফ 2 ইকুয়াল টু 4 লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স এফ অফ 2 মাইনাস 2 এফ অফ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস 2 এর মান নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করতে হবে। তো ওকে, ক্যালকুলেশনে গনে যাক। তো ক্যালকুলেশনটা দেখা যাক ফার্স্ট। লিমিট x টেন্ডস টু 2 x f of 2 x f of 2 মাইনাস, এখানটা আমি একটা 2f of 2 বসিয়ে নেব, 2f of 2 বসিয়ে নেব। তো 2f of 2 যখন মাইনাস করব তেমন একটা 2f of 2 প্লাস করতে হবে, 2f of 2 প্লাস করতে হবে। এট লাস্ট মাইনাস কি আছে 2f of x ডিভাইড বাই আমার পড়ে আছে কত x মাইনাস 2। ওকে, তো প্রথম থেকে আমরা লিমিট করলাম, লিমিট x টেন্ডস টু 2, এখান থেকে খেয়াল করো f of 2 কমন যাচ্ছে প্রথম দুটো থেকে, যদি f of 2 কমন নি তাহলে বেঁচে থাকে কে x মাইনাস 2 ইনটু f of 2 হয়ে যাবে, নিচে x মাইনাস 2 আছে। লিমিটকে ব্রেক করে নিচ্ছি, তার সঙ্গে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস দিয়ে লিমিটকে ব্রেক করে নতুন লিমিট লেখা হচ্ছে x টেন্ডস টু 2। আর এখান থেকে দেখো 2 কমন যাবে, আর যদি 2 কমন যায়, 2 যদি কমন যায় তাহলে কি হবে, f of x টা আগে আসবে, f of 2 টা পরে যাবে, কেননা আমরা মাইনাস একটা কমন নিয়েছি। আর নিচে থাকবে কি x মাইনাস 2, নিচে থাকবে কি x মাইনাস 2 থাকবে। তো লিমিটের ক্ষেত্রে এই 2 এর তো কোনো সমস্যা নেই, 2 লিমিটের আগে আসতে পারে, তাই এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখে দিচ্ছি, 2 কে আগে দিয়ে লিমিটকে পরে পাঠানো হচ্ছে। ওকে, এখানে লক্ষ্য করো ফ্যাক্টরাইজেশন মেথড অনুযায়ী যেহেতু x মাইনাস 2 টা নন জিরো, কেননা x এর মানটা তো 2 এর ঘাত দেয়, 2 তো নয় না, তাহলে x মাইনাস 2 নন জিরো, আর x মাইনাস 2 যদি নন জিরো হয় তাহলে ফ্যাক্টরাইজেশন মেথডের উপর নিচে কাটবে। আর তাছাড়া আমি আগের দিন বলেছিলাম লিমিটের ক্ষেত্রে এরকম ফ্যাক্টরাইজেশন মেথড চলে। তাহলে পড়ে থাকে লিমিট x টেন্ডস টু f of 2, যেহেতু f of 2 একটা কনস্ট্যান্ট নাম্বার দ্যাট ইজ 4, তাহলে এখানে লিমিট কোনো কাজ করবে না, তার মানটাই বসে যাবে f of 2 বসে যাবে, তার মানটাই বসে যাবে f of 2, বা f of 2 না লিখে আমি ডিরেক্ট 4 ও লিখতে পারি, সমস্যা নেই। মাইনাস 2 ইনটু লিমিট, খেয়াল করো এই যে প্রপার্টিটা এখানটায় লেখা আছে না, এটা কি, এটা তো আলটিমেটলি ফর্মুলা লেখা আছে, তো তারপর আমরা কি লিখতে পারি, f ড্যাশ লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখব 2 ইনটু f ড্যাশ অফ 2। ওকে, 2 ইনটু f ড্যাশ অফ 2, আর 2 ইনটু f ড্যাশ অফ 2 যদি হয়ে যায় তখন আমরা লিখব 4 মাইনাস 2 ইনটু f ড্যাশ অফ 2, মানে আমরা তো পেয়েছি 4 পেয়েছি, তাহলে দ্যাট ইজ ইনটু 4। তাহলে 4 2 এ 8 হচ্ছে, 4 থেকে 8 বিয়োগ করলে কত आंसर হবে, মাইনাস 4 হয়ে যাবে আমাদের রাইট आंसर, অর্থাৎ এটার উত্তর হচ্ছে আমাদের কত মাইনাস 4। তো কোশ্চেন নাম্বার 2 প্রত্যেকের ক্লিয়ার হয়েছে?
তো আমরা চলে আসছি ডেফিনেশনের পরবর্তী যে নিয়মগুলো আছে, ডেফিনেশন থেকে যে নিয়মগুলো আমাদের আসছে, y ইকুয়াল টু fx এর x ইকুয়াল টু a বিন্দুতে আমরা এতক্ষণ অন্তর্কলজ করছিলাম। তো এই অন্তর্কলজ দেখো যখন ফাংশন ব্রেক থাকবে, ফর এক্সাম্পল fx ইকুয়াল টু দেওয়া আছে তোমার এই ধরনের একটা ফাংশন যে x স্কয়ার প্লাস 4 when x লেস দ্যান ইকুয়াল টু 2 আর x কিউব প্লাস 3x when x গ্রেটার দ্যান 2। তাহলে সেক্ষেত্রে যেহেতু লিমিটিং কনসেপশন আসছে না, তা আমরা তো জানি লিমিট মানে সে যদি আমরা দুই বিন্দুতে ডেরিভেটিভ করতে চাই, আর লিমিটিং ডেফিনেশনে যদি এরকম ফেলে দিই যে লিমিট x টেন্ডস টু 2 f of x, তো এক্ষেত্রে আমরা লিমিট x টেন্ডস টু 2 f of x এর কোন ভ্যালু ইনপুট করব, উপরেরটা নাকি নিচেরটা? তো এই ধরনের জায়গাগুলো রেডি হবে তখন, বা এখানটায় যখন আমরা লিখছি f of x plus h minus f of x divided by h, যদি আমরা এখানটা লিখি h tends to 0 minus h tends to 0 লিখি, তো h tends to 0 বলতে h তো 0 এর দিকে যেতে পারে from left side and from right side। তো যদি h টা 0 এর দিকে লেফট সাইড এবং রাইট সাইড তে যায়, তাহলে যখনই h tends to 0 প্লাস আমি বোঝাচ্ছি, সেই মুহূর্তে x প্লাস h বলতে বোঝাচ্ছি x হচ্ছে সামথিং বড়, বা আমরা যখন এখানে লিখব 2 যদি লিখি যে 2 প্লাস h মাইনাস f of 2 যদি লিখি h tends to 0 প্লাস, তো h tends to 0 প্লাস বলে 2.0000001 সামথিং ইজ গ্রেটার দ্যান 2 অলসো, দেন আমরা কোন ফাংশন লিখব, নিচের ফাংশন লিখব। আবার যখন লেফট সাইড বোঝাবে তখন আরেকটা ফাংশন লিখব। তার মানে বুঝলাম এই লিমিটিং কনসেপশন আসার দরুন বাম দিক এবং ডান দিক এই দুটো জায়গায় এসে আমরা পড়ে গেছি যে কিভাবে আমরা বাম দিক এবং ডান দিক ক্যালকুলেশন করব। তো এরকম ব্রেকডাউন ফাংশনের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের বাম দিক এবং ডান দিকের ডেরিভেটিভ সেপারেটলি করতে হবে। তো দেখা যাক ফার্স্ট কি লিখলাম, y ইকুয়াল টু fx এর x ইকুয়াল টু a বিন্দুতে বাম পক্ষের অন্তর্কলজকে স্পেশালি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয়, যাকে আমরা l f ড্যাশ অফ a দিয়ে রিলেট করতে পারি। অর্থাৎ এই লিমিটকে আমরা কিভাবে লিখব, এটাকে আমরা লিখব লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ 0 এর সাপেক্ষে বাম দিক, যেমন তারপরে ডেফিনেশন ছিল ঠিক তেমনই হবে f of a plus h minus f of a divided by h। আবার এই একই গল্প যদি ডান পক্ষের অন্তর্কলজ বলে দেয় অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ, দেন লিমিট h tends to 0 plus f of a plus h minus f of a divided by h। এই হচ্ছে আমাদের ফর্মুলা গেল যে ডান পক্ষের ডেরিভেটিভ এবং বাম পক্ষের ডেরিভেটিভ। যদি এই উভয় পক্ষের ডেরিভেটিভ আমাদেরকে সেপারেটলি করতে হয়, তখন ওই x ইকুয়াল টু a বিন্দুতে অবকল তখনই থাকবে যদি বাম পক্ষের লিমিট ডান পক্ষের লিমিট উভয়ই এক্সিস্ট করে এবং তার ইকুয়াল হয়। কেউ একজন এক্সিস্ট না করলে ওই বিন্দুতে আমরা বলতে পারবো না। আবার দুজনেই এক্সিস্ট করেছে নট ইকুয়াল হচ্ছে, তাহলে সেই বিন্দুতে আমরা অবকলযোগ্য হবে বলতে পারবো না। এখানে লেখা আছে নোট দ্যাট যদি কোনো অপেক্ষকের x ইকুয়াল টু a বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল হয়ে যায়, তবে x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx অবকলন যোগ্য হবে না, অর্থাৎ f ড্যাশ a এর কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী কোশ্চেন আসতে চলেছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, তো আমাদের কোশ্চেন নাম্বার 3 তে দেখতে পাচ্ছি একটি অপেক্ষক fx px স্কয়ার প্লাস 1 x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 আবার x প্লাস p when x লেস দ্যান ইকুয়াল টু 1, এটা অবকলন যোগ্য বলে দিয়েছে। যদি অবকলন যোগ্য হয়ে যায় তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে fx অবকলন যোগ্য বলে দিয়েছে, তাহলে p এর মান কত হবে? তো এখানে আমরা ফার্স্ট করে নেব রাইট হ্যান্ড লিমিট এন্ড লেফট হ্যান্ড লিমিট দুটোকে আলাদা করে নেব। তো ফার্স্ট চলে আসছি r f ড্যাশ অফ 1, r f ড্যাশ অফ 1। তো r f ড্যাশ অফ 1 বলে কি হবে, লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of 1 plus h minus f of 1 divided by h। তো ক্যালকুলেশনে কি পাওয়া যাবে দেখো, লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of 1 plus h, যেহেতু h টা 0 প্লাস অর্থাৎ 0 হচ্ছে সামথিং হলেও বড় আমরা যদি ধরে নিই, তাহলে এটা 1 এর চেয়ে বড়, আর 1 এর চেয়ে বড় মানে প্রথম ফাংশন অর্থাৎ p of 1 plus h তার হোল স্কয়ার প্লাস 1 মাইনাস f of 1। f of 1 মানে x ইকুয়াল টু 1 বিন্দুতে ভ্যালু, তাহলে x যখন 1 এর সঙ্গে সমান তখন এই ভ্যালুটা হবে, তাহলে 1 প্লাস p হবে।
দ্যাট ইজ 1 প্লাস পি ডিভাইড বাই এইচ। তো ক্যালকুলেশন থেকে দেখা যায় কি আসছে এখানটায়, ক্যালকুলেশন থেকে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস উপরে ক্যালকুলেশন করলে পি 2 পি এইচ প্লাস এইচ স্কয়ার প্লাস 1 মাইনাস 1 মাইনাস পি ডিভাইড বাই এইচ। তাহলে 1 1 ক্যান্সেল হয়ে যাবে, পি পি ক্যান্সেল হয়ে যাবে, উপর থেকে এইচ কমন গেলে বাঁচে 2p প্লাস এইচ ডিভাইড বাই এইচ। যতক্ষণ এইচ থাকবে ততক্ষণ লিমিট থাকবে, আমি শর্টে এলটি লিখলাম, লিমিট, আচ্ছা লিমিটই লিখুন, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস। তো এইচ এইচ ক্যান্সেল হবে, এবার যদি এইচ জায়গায় আমরা 0 বসিয়ে দিই তাহলে आंसर পাবো কত 2p। তার মানে আমরা বুঝলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভ 2p। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ দেখা যাক, l f ড্যাশ অফ h দেখা যাক, l f ড্যাশ অফ h লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস h টেন্ডস টু 0 মাইনাস f of a plus h minus f of a divided by h, limit h tends to 0 minus a plus h, যেহেতু h এর মান সামথিং নেগেটিভ তার মানে এটা একের চেয়ে ছোট ভ্যালু, তাহলে এর জায়গায় এখানে সরি 1 বসবে, f l f dash of 1 বাম পক্ষের একের বাম পক্ষের ডেরিভেটিভ, তাহলে l f dash of 1 equal to limit h tends to 0 minus f of 1 plus h minus f of 1 divided by h। তো 1 plus h যখন আমরা নিচ্ছি, যেহেতু h এর মানটা সামথিং হলো নেগেটিভ তার মানে এটা কিছু ছোট ফাংশন, তাহলে নিচেটা বসবে, তাহলে x এর জায়গায় বসবে 1 plus h plus p minus 1 মানে minus f of 1 মানে f of 1 মানে তো 1 plus p, তার মানে minus 1 minus p ডিভাইড বাই h। তো এখানে p ক্যান্সেল হয়ে যাবে, 1 ক্যান্সেল হয়ে যাবে, h বাই h ইকুয়াল টু 1 পাওয়া যাবে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 h বাই h দ্যাট ইজ ইকুয়াল টু 1। যেহেতু আমার বলেছে এক বিন্দুতে fx অবকলন যোগ্য, তার মানে r f dash of 1 and l f dash of 1 দুজন ইকুয়াল হয়ে যাবে, আর দুজন যদি ইকুয়াল হয়ে যায় তাহলে 2p ইকুয়াল টু হয়ে যাবে 1, দেয়ারফর কি হয়ে যাবে 2p ইকুয়াল টু হয়ে যাবে 1, তার মানে p এর মান কত পাওয়া যাবে 1 এর 2, অর্থাৎ আমাদের ডি অপশনটা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। তো বেসিক অ্যালজেব্রাতে যাওয়ার আগে আমরা একটা অ্যালজেব্রার উপরে ডেরিভেটিভ কি হয়, যেমন আমাদের ফর্মুলার মধ্যে লিয়েট আছে এ ফর অ্যালজেব্রা, অ্যালজেব্রার উপর ডেরিভেটিভ কেমন হবে যদি অ্যালজেব্রিক কোনো ফাংশন হয়। তো অ্যালজেব্রিক ফাংশন মানে কি, fx ইকুয়াল টু x টু দি পাওয়ার সামথিং পাওয়ার হুইচ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। আবার যদি এরকমটা হয়ে যায় a টু দি পাওয়ার সামথিং x হুইচ রিয়েল নাম্বার, তাহলে পাওয়ারে রিয়েল নাম্বার হলে সেটা হয়ে যাবে অ্যালজেব্রা, আর যদি বা নিধানে রিয়েল নাম্বার হয়ে যায় এন্ড পাওয়ারে যদি বা ভেরিয়েবল চলে আসে তখন সেটা কিন্তু হয়ে যাবে এক্সপোনেনশিয়াল ফাংশন। অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশনের দেখতে হচ্ছে x টু দি পাওয়ার n ফিগার আর বা x টু দি পাওয়ার a ফিগার যেখানে এটা রিয়েল নাম্বার, আর এক্সপোনেনশিয়াল ফাংশন a টু দি পাওয়ার x ফিগার যেখানে এটা রিয়েল নাম্বার। অর্থাৎ পাওয়ার যখন ভেরিয়েবল তখন এক্সপোনেনশিয়েশন ফাংশন, আর এক্সপোনেনশিয়াল ফাংশন এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তো এই গেল অ্যালজেব্রিক ফাংশন x টু দি পাওয়ার n। এবার যদি আমাদের এরকম একটা চলে আসে যে d dx x টু দি পাওয়ার n কত आंसर হবে, x টু দি পাওয়ার n কত आंसर হবে। তো x টু দি পাওয়ার n এই অপেক্ষকটার ডেরিভেটিভ করলে তৈরি হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো এর ফর্মুলাটার প্রুফটা একটু দেওয়া যাক। যদি আমরা লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h ফিগার থেকে রেডি করি, তাহলে x plus h এর x টু দি পাওয়ার n বসবে, তাহলে লিমিট h টেন্ডস টু 0
এক্স টু দি পাওয়ার এন, এখানে তাহলে বসবে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইড বাই এইচ। এখন এক্স প্লাস এইচ কে আমরা ওয়াই ধরে নিচ্ছি, আর যদি এইচটা জিরোর দিকে ছোটে তাহলে ওয়াইটাও কিন্তু এক্স এর দিকে ছুটবে। অর্থাৎ লাইনটাকে আমরা এরকম নিতে পারি, লিমিট ওয়াই টেন্স টু এক্স ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন, আর হেয়ার এইচ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স। দেখো এটা একটা লিমিটের ফর্মুলা ছিল আমাদের, এবং এই ফর্মুলায় আমরা পেয়েছিলাম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো লিমিটের এই ফর্মুলা থেকে আমরা তো অ্যান্সার পেয়ে যাচ্ছি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ লিমিটের এই প্রথম যে ফর্মুলা ছিল অ্যালজেব্রিক ফর্মুলা, সেখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। অনুসিদ্ধান্তমূলক কয়েকটি কোশ্চেন আমরা এখানে লিখে দেবো, যেমন হচ্ছে প্রথম ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার 3 করলে কত উত্তর হবে? হিসাব অনুযায়ী 3 তো আগে আসছে, এক্স এর পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে এত হচ্ছে। নাম্বার 2 এক্স এক্স স্কয়ার হলে কি হবে? 2 আগে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, অর্থাৎ অনলি 1 ডি ডিএক্স এক্স। তাহলে হিসাব অনুযায়ী পাওয়ার 1 আগে আসছে, x টু দি পাওয়ার 0 দ্যাট ইজ অনলি 1। তার মানে এটা তো একটা স্পেশাল ক্রাইটেরিয়া তৈরি হয়ে গেল না, যে ডি ডিএক্স অফ x বলতে dx বাই dx। তাহলে x এর সাপেক্ষে x এর বৃদ্ধি কত? তাহলে x এর ডিফারেন্ট যত, নিচের x এর ডিফারেন্ট তত, তা সমান সমান সংখ্যা ভাগ করলে তো উত্তর 1 হয়। ঠিক আছে, ডি ডিএক্স অফ x করলে 1, অর্থাৎ x এর ডেরিভেটিভ 1। নাম্বার নেক্সট 4 এ ডি ডিএক্স অফ x টু দি পাওয়ার 0, ডি ডিএক্স অফ x টু দি পাওয়ার 0 কত आंसर হবে? তাহলে x টু দি পাওয়ার 0 মানে 0 ইনটু x টু দি পাওয়ার -1 দ্যাট ইজ 0। এখান থেকে একটা অনুসিদ্ধান্ত করতে পারি আমরা যে ডি ডিএক্স অফ কোন স্কেলার নাম্বার দ্যাট ইজ ইকুয়াল টু 0। কারণ x যতই পরিবর্তন হোক না কেন, স্কেলার নাম্বার তার একটা ফিক্সড ভ্যালু আছে, সে কখনো পরিবর্তন হবে না। তাহলে সারা জীবন কিন্তু স্কেলার নাম্বারের ডিফারেন্টটা থাকবেই না। আর যদি স্কেলার নাম্বারের ডিফারেন্ট না থাকে, তাহলে আমরা যদি বলা হয় ডিফারেন্ট অফ স্কেলার নাম্বার দ্যাট ইজ 0। পৃথিবী একবার চক্কর খেয়ে আসলে, দুবার চক্কর খেয়ে আসলেও স্কেলার নাম্বারের কোনো পরিবর্তন হবে না। যদিও x এর পরিবর্তন সামান্য পজিটিভ কিছু দেখতে পাওয়া যায়, 0 বাই সামথিং পজিটিভ নাম্বার ইকুয়াল টু 0 आंसर। তাছাড়া এই স্কেলার নাম্বারের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা যদি আমরা ডেফিনেশন দিয়ে দেখাতে চাই, সেক্ষেত্রেও দেখাতে পারি যে স্কেলার নাম্বারের ডেরিভেটিভ 0 হয়। এর সঙ্গে আমরা আরো কয়েকটা ডেফিনেশন দেখে নেব, যে কয়েকটা ফর্মুলা দেখে নেব। যদি আমাদের ডি ডিএক্স রুট এক্স দেওয়া থাকে, যদি ডি ডিএক্স রুট এক্স দেওয়া থাকে, তাহলে রুট মানে আলটিমেট কিন্তু ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে খেয়াল রাখতে হবে হাফ আগে চলে আসবে, এক্স এর পাওয়ারে হাফ থেকে 1 মাইনাস, তাহলে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ দ্যাট ইজ 1/2 রুট অফ এক্স। তো ডাইরেক্ট এখান থেকে এটাকে মনে রাখতে হবে ক্যালকুলেশনে শর্টকাট করার জন্য, ঝটপট ক্যালকুলেশন করার জন্য একটু এই ধরনের জিনিসগুলো মনে রাখতে হবে। মেন ফর্মুলা এটা, এর উপর ডিপেন্ড করে এগুলো আসছে। 6 নম্বর ফর্মুলা ডি ডিএক্স 1/x দ্যাট ইজ x টু দি পাওয়ার -1, ডি ডিএক্স x টু দি পাওয়ার -1। তো -1 আগে চলে আসবে, x টু দি পাওয়ার -1 ফের -1, তার মানে -1/x স্কয়ার। ডাইরেক্ট মনে রাখতে পারলে বেসিক অ্যালজেব্রার এই ফর্মুলাটা, অ্যালজেব্রিক যে ফর্মুলাটা যদি ডাইরেক্ট মনে রাখা যায় তো খুব ইজিলি সলভ করা যাবে। তো বেসিক অ্যালজেব্রা আমরা আবার দেখে নেব। আমরা আবার দেখে নেব কয়েকটা ফর্মুলা। কোশ্চেন নাম্বার 2 কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? তো কনস্ট্যান্টের ডেরিভেটিভের উত্তর হবে 0। যদি আমরা ধরে নিই fx ইকুয়াল টু কনস্ট্যান্ট নাম্বার, তার মানে x এর মান যাই হোক আমরা অলওয়েজ c পাবো। হিয়ার লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড বাই, যদি আমরা h করে নিই ক্যালকুলেশনে, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানেও c মাইনাস c ডিভাইড বাই h, 0 বাই সামথিং ইকুয়াল টু 0। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমরা সবসময় 0ই পাবো। নেক্সট দেখতে পাচ্ছি ডি ডিএক্স অফ সি এফ অফ এক্স, সি এফ অফ এক্স। তারপর নতুন একটা ফাংশন ধরে নিচ্ছি জি দ্যাট ইজ ইকুয়াল টু সি ইনটু এফ অফ এক্স। জি এক্স একটা নতুন ফাংশন ধরলাম যেটা কিনা সি এফ অফ এক্স। এখন জি ড্যাশ অফ এক্স যদি রেডি করা যায়, তাহলে লিমিট h টেন্ডস টু 0 জি অফ এক্স প্লাস h
মাইনাস gx ডিভাইড বাই h। তো এই ফর্মুলা থেকে লিমিট h টেন্ডস টু 0, g মানে তো cf(x), তাহলে cf(x plus h মাইনাস cf(x) ডিভাইড বাই h, উপর থেকে c কমন চলে যাচ্ছে না, তাহলে লিমিট h টেন্ডস টু 0 f(x plus h মাইনাস f(x) ডিভাইড বাই h, এন্ড এটা কিন্তু f ড্যাশ x এর ফর্মুলা, তাহলে দ্যাট ইজ cf ড্যাশ অফ x। অর্থাৎ এখানে c চলে আসবে বাইরে, শুধু f এর ডেরিভেটিভ হবে। আমি একটা আরেক লাইন লিখতে পারি যে c কনস্ট্যান্ট হিসাবে চলে আসবে, d dx অফ f তৈরি হবে, যেটাকে আমরা cf ড্যাশ x ও বলতে পারি। অর্থাৎ বুঝলাম কনস্ট্যান্ট যদি এর মধ্যে থাকে সে বাইরে বেরিয়ে আসতে পারে। এরপরে যোগ অথবা বিয়োগ আকারে যদি ফাংশনগুলো থাকে প্রত্যেকের আলাদা আলাদা ডেরিভেটিভ হবে। এখানে u v w এরকম অনেকগুলো ফাংশন আছে, প্রত্যেকের যেটা x এর ফাংশন, যদি ডেরিভেটিভ করা হয় তাহলে du বাই dx প্লাস dv বাই dx প্লাস dw বাই dx মাইনাস থাকলে মাইনাস হবে, এইভাবে সো অন চলতেই থাকবে। যতগুলো ফাংশন যোগ আকারে থাকবে প্রত্যেকে সেপারেটলি ডেরিভেটিভ হয়ে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে একটা एग्जांपल দেওয়া যাক। ধরে নিচ্ছি আমাকে বলা হলো যে d dx অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c কত। তো এর आंसर হবে প্রথম d dx অফ ax স্কয়ার আসবে, তারপরে d dx অফ bx আসবে, তারপরে d dx অফ c আসবে। এখানে কনস্ট্যান্ট a বাইরে বেরিয়ে আসবে, x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2 * x, একটু আগেই বললাম। কনস্ট্যান্ট b চলে আসবে, x এর ডেরিভেটিভ 1, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে 2ax + b। অর্থাৎ যোগ আকারে থাকলে সমস্যা নেই, এইভাবে আমাদের কাজ চলবে। এরপর আমরা চলে আসবো একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে d dx অফ log x করলে কত পাওয়া যাবে। d dx অফ log x করলে কত পাওয়া যাবে, log x এর ডেরিভেটিভ কত হবে। log x এর ডেরিভেটিভ দেখে নেওয়া যাক। তো এটার জন্য আমরা কি করব, লিমিট h টেন্ডস টু 0 log of x plus h minus log of x divided by h, লিমিট h টেন্ডস টু 0, log এর বিয়োগ মানে ভাগ হয়ে যাবে, তাহলে x plus h divided by x divided by h, লিমিট h টেন্ডস টু 0 log of x কে x দিয়ে ভাগ করলে 1 plus h by x, নিচে অনলি h আছে। এখন আমাদের একটা স্পেশাল লগারিদম অল্প মনে পড়ে যাক, লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x divided by x equal to 1। আমরা এটা এর আগের দিন ফর্মুলাই পড়েছিলাম, এর আগের যে ভিডিও ছিল লিমিটে সেখানে ফর্মুলাটা করানো হয়েছে। তাহলে এখানটায় h টেন্ডস টু 0 হলে h by x also টেন্ডস টু 0 হবে, তাহলে এখানটায় একটা h by x করতে হবে এন্ড করেসপন্ডিং একটা x গুণ করতে হবে। এখান থেকে এই পর্যন্ত ফিগারে পড়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে 1 * 1 by x, দ্যাট ইজ 1 by x। তার মানে log x এর ডেরিভেটিভ আমরা জেনে গেলাম 1 by x, log x এর ডেরিভেটিভ জেনে গেলাম 1 by x, 1 by x আমরা জেনে গেলাম log x এর ডেরিভেটিভ। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা হিসাবে এখানে নোট করা থাকলো সাত পর্যন্ত। তাহলে log x এর ফর্মুলা আমরা জেনে গেলাম 1 by x। ওকে, যদি uv ফাংশনের ডেরিভেটিভ করতে বলে তা কি হবে। তো ধরে নিচ্ছি নতুন একটা ফাংশন f দ্যাট ইজ ইকুয়াল টু u ইনটু v, যেখানে u আর v টা কিন্তু দুজনেই x এর সেপারেট ফাংশন। তাহলে দুদিকে log নেওয়া যাক, তাহলে log f ইকুয়াল টু log u প্লাস log v। কেন, log এর মধ্যে গুণ আকারে থাকলে সংখ্যা মান log এর যোগ আকারে বসে যায়। এবার উভয়কে ডেরিভেটিভ করা যায়, উভয় দিকে। তো যদি আমরা log f কে ডেরিভেটিভ করি তাহলে আমরা লিখব d dx log of f, d dx log of u, d dx log of v। ওকে, তো এই ক্যালকুলেশন করার আগে একটা ইম্পর্টেন্ট নোটস এখানে লিখে দিচ্ছি, যে d dx অফ যদি আমাকে f অফ
ওয়াই দিয়ে দেয়, তাহলে আমরা ক্যালকুলেশন কিভাবে করব? তো আমরা ক্যালকুলেশন জানি এক্স এর ফাংশন, এক্স এর সাপেক্ষে এক্স যুক্ত ফাংশন ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স হয়, তাহলে ওয়াই যুক্ত ফাংশনের কিভাবে ডেরিভেটিভ করব? তো তার জন্য আমাদের কি করতে হবে, এটাতে যে ডি ডি এক্স অফ এফ অফ ওয়াই আমাদেরকে রেডি করতে হবে, অর্থাৎ ওয়াই চলরাশি ডেরিভেটিভ করতে হবে। তো সেজন্য আমরা কি করব, ডি ডিএক্স না লিখে ডি ডিওয়াই করে নেব, ডি ডিওয়াই করে নেব, আর এর পাশে তো এফ অফ ওয়াই যেমন আছে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যেমন ডিওয়াই দিয়ে ভাগ করলাম তেমন একটা ডিওয়াই গুণ করে দেব, আর ডিএক্স যেমন নিচে ছিল তেমন নিচে বসিয়ে দেব। এই ফিগারকে আমাদের বলা হবে চেন রুল। কি বলা হবে? চেন রুল। তো চেন রুলের কাজ দেখা যাক। যখন আমরা চেন রুলের সাহায্যে কাজ করব না, তখন এবার যেহেতু ওয়াই এর সাপেক্ষে এফ অফ ওয়াই কাজ করছি, তাহলে আমরা এটাকে এফ ড্যাশ অফ ওয়াই লিখতে পারবো, এন্ড তার সঙ্গে সঙ্গে কি চলে আসবে, ডিওয়াই ডিএক্স চলে আসবে। তাই এটার ফর্মুলার অ্যান্সার হবে এফ ড্যাশ অফ ওয়াই ইনটু ডিওয়াই ডিএক্স। এটা হচ্ছে চেন রুলের সাহায্যে করলে এই অ্যান্সারটা রেডি হবে, সেটা আমি তোমাদের একটু দেখালাম চেন রুলের সাহায্যে কিভাবে ডেরিভেটিভ করতে হবে। তো এইরকম জায়গায় যদি আমাদের এক্স এর সাপেক্ষে এফ কে ডেরিভেটিভ করি, তাহলে অবভিয়াস log x এর ডেরিভেটিভ যেমন 1/x ছিল, তাহলে log f এর ডেরিভেটিভ 1/f তো হবে, আবার তার সঙ্গে কিন্তু আবার একবার f এর ডেরিভেটিভটা লাগাতে হবে। সিমিলারলি 1/u ইনটু du dx হবে, আর এখানটায়ও 1/v ইনটু dv dx করতে হবে। ওকে, এখন df dx, df বলতে f বলতে uv বোঝাচ্ছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি d অফ f এর পরিবর্তে আমরা uv লিখে দিচ্ছি ডিভাইড বাই dx, অর্থাৎ এই ফিগারটাই। তাহলে এপারের এই f টা ওপারে গুণ করে দিতে হবে, তাহলে আমাদের কাজের সুবিধার জন্য আমরা কি করব, গুণ করে দেবো, এই f টা ওপারে গুণ হয়ে যাবে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু f ইনটু 1/u ডট du dx প্লাস 1/v ডট dv dx রেডি হবে। এবারে f এর জায়গায় যদি আমরা uv বসিয়ে দিই, তাহলে uv গুণ হবে, তাহলে uv ডিভাইড বাই u ইনটু du dx হয়ে যাবে, আর এখানটায়ও uv ডিভাইড বাই v ইনটু dv dx হয়ে যাবে। v ক্যান্সেল হয়ে যাবে, এখানে u ক্যান্সেল হয়ে যাবে, তাহলে লিখলাম কি u v রেখে du dx করছে, আর প্লাস u রেখে dv dx হচ্ছে। যেমন তাহলে গুণ থাকলে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, গুণ থাকলে তাহলে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, যে প্রথম হচ্ছে আমরা কি করছি, v কে রেখে দিয়ে u এর ডেরিভেটিভ, তারপরে u কে রেখে দিয়ে v এর ডেরিভেটিভ। যদি এই ধরনের কেস d dx অফ u v w তিনটে দিয়ে দেয়, সিমিলার নোট, u v রেখে দিয়ে w এর ডেরিভেটিভ, v w রেখে দিয়ে u এর ডেরিভেটিভ, তারপরে u w রেখে দিয়ে v এর ডেরিভেটিভ। এইভাবে আমাদের গুণফল ফাংশনের ডেরিভেটিভ করতে হচ্ছে। সর্বশেষ চলে আসছে ভাগের ডেরিভেটিভ। তো ভাগের ডেরিভেটিভ করার সময় আমরা খালি ভাবতে পারি এটা, যেটা d dx অফ u ইনটু v টু দি পাওয়ার -1 দেওয়া করতে পারি, অর্থাৎ একবার আমরা v টু দি পাওয়ার -1 রেখে দিয়ে du dx করে নেব, প্লাস u কে রেখে d dx অফ v টু দি পাওয়ার -1 করে নেব, তাহলে এটা 1/v ইনটু du dx, u ইনটু v টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ -1/v স্কয়ার ইনটু dv dx। তাহলে নিচে একটা v স্কয়ার লসাগু হয়ে যাচ্ছে, v একটাকে গুণ হবে, du dx প্লাস মাইনাসে মাইনাস u রেখে dv dx। তাহলে ফর্মুলাটাকে জেনারেল বলে যদি লিখে দেওয়া যায়, তাহলে কেমন ফর্মুলাটা হবে, ফর্মুলা পুরো গুণের মতো হচ্ছে, নিচে চলে আসছে কে v স্কয়ার, অর্থাৎ নিচে যে তার স্কয়ার চলে আসছে, যে নিচে আছে তাকে রেখে দিতে হবে, v কে রেখে দিতে হবে, আগে u এর ডেরিভেটিভ করে নিতে হবে du dx দিয়ে, মাইনাস করতে হবে, প্লাস ছিল এবার মাইনাস হবে, u কে রেখে দিতে হবে, dv dx চলবে। এটা গেল হচ্ছে আমাদের 6 নম্বর ফর্মুলা।
তো স্টুডেন্ট আমাদের বেসিক অ্যালজেব্রা তো হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস দেখলাম। এখানে লিয়াটে শব্দের অর্থ হচ্ছে লগারিদম ফাংশন, ইনভার্স ফাংশন, অ্যালজেব্রিক, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল। ইনভার্স ফাংশনটা ক্লাস 12 না হওয়া পর্যন্ত করা যাবে না, অর্থাৎ নেক্সট বছর তোমাদের ইনভার্স ফাংশন জানার পরে ইনভার্স ফাংশনের কাজগুলো করাবো। আপাতত ইনভার্স ফাংশন করাচ্ছি না, তাহলে এটা বাদ গেল। লিয়াটের ফার্স্ট হচ্ছে লগ ফাংশন থাকলে 1/x ডেরিভেটিভ তো বলে দিয়েছি। অ্যালজেব্রিক ফাংশন আগেই করে দিয়েছি, বেসিকের আগে অ্যালজেব্রিক করে দিয়েছি। এখন তাহলে আমাদের হাতে পড়েছে ট্রিগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল। আমি ফার্স্ট ট্রিগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়ালের যে এগুলো আছে আর কি, সূত্রগুলো আছে প্রথম লিখিয়ে দেবো, দিয়ে তারপরে কয়েকটা অঙ্ক সলভ করে দেবো তোমাদের সুবিধার জন্য। তো ওকে, শুরু করা যাক ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভগুলো কেমন হবে? আমি এখানে 8 পর্যন্ত লিখেছিলাম, তাহলে আমি দাগ নাম্বার 9 থেকে স্টার্ট করব। 9 নম্বর দাগ, 9 নম্বর দাগ, d dx sin x, number 10, d dx cos x, 11, d dx tan x, d dx cot x, d dx sec x, d dx cosec x। তো স্টুডেন্ট, এর আগে যে ফর্মুলাগুলো আমি করলাম প্রত্যেকটা কিন্তু প্রমাণ সহ বলেছি, এগুলো প্রমাণ সহ করা যাবে। তোমাদের বারবার ওই যে বেসিক ফর্মুলা যে ডেফিনেশন ছিল লিমিট x টেন্ডস টু 0 ফর্মুলায়, ওই ফর্মুলায় ফেললে প্রত্যেকটা ফর্মুলাকে প্রুফ করা যাবে। তো আমি এই সময় আর টাইম নিচ্ছি না, এটাকে জাস্ট লিখে দিচ্ছি। যদি কারোর প্রুফ করা দরকার হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে কোনো ফর্মুলা প্রুফ যদি জানার থাকে, আর নিজেরা অবশ্যই পারবে, নিজেরা ট্রাই করবে, পেরে যাবে আমি আশা রাখছি। তো শুরু করা যাক। d dx sin x, এটার জন্য আমরা পাবো cos x। তো cos x এর জন্য আমরা পেয়ে যাব sin x, tan x এর জন্য পেয়ে যাব sec স্কয়ার x, cot এর জন্য পেয়ে যাব আমরা cosec স্কয়ার x, sec এর জন্য পেয়ে যাব sec x into tan x, sec x into tan x, আর cosec x এর জন্য পেয়ে যাব cosec x into cot x। একটা জিনিস খেয়াল করবে, তোমরা ক্লাস 10 এ যেগুলো করেছিলে, এই sin এর সঙ্গে cos এর ফর্মুলা, তাহলে sin থেকে cos, cos থেকে sin, ক্লিয়ার। tan এর সঙ্গে sec এর ফর্মুলা তোমরা ক্লাস 10 এ করেছিলে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার করলে 1 পাওয়া যায়। sec আর tan এর ফর্মুলার সঙ্গে কানেকশন থাকবে, অলওয়েজ sec এর সঙ্গে tan কে কানেকশন করে নেওয়া হবে, ঠিক আছে। এই ফর্মুলাগুলো প্রত্যেকটা প্রুফ আছে, প্রত্যেকটা প্রুফ আমাদের যে ডোমেন ডেফিনেশন আছে ওখান থেকে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 ছটা ত্রিকোণমিতি ফাংশন যেগুলো আছে, ছটা ত্রিকোণমিতি ফাংশনের ডেরিভেটিভ। sin x এর জন্য cos, cos এর জন্য sin, দেখতে পাচ্ছ পরস্পর পূরক সম্পর্ক। tan cot, tan এ sec হলে cot এ হচ্ছে cosec, সিম্পল ম্যাটার। sec এ যদি বা sec into tan হয় তাহলে cosec এ cosec into cot হচ্ছে। ওকে, এরপরে লক্ষ্য করো যেগুলোতে কো যুক্ত আছে অর্থাৎ কমপ্লিমেন্টেশন, প্রত্যেক ক্ষেত্রে মাইনাস আসবে। ওকে, তাহলে কো গুলোর ক্ষেত্রে কি আসবে? মাইনাস আসবে, কো গুলোর ক্ষেত্রে মাইনাস আসবে। খেয়াল থাকে যেন বাকি সবগুলো পজিটিভ হচ্ছে, যেগুলো কো থাকবে সেগুলো মাইনাস আসবে। ওকে, এই গেল হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন। এরপর হচ্ছে লাস্ট এক্সপোনেনশিয়েশন। এক্সপোনেনশিয়েশনের দুটো ফর্মুলা, একটা হচ্ছে d dx e টু দি পাওয়ার x করলে কি আসবে, আর একটা হচ্ছে d dx a টু দি পাওয়ার x করলে কি আসবে। d dx e টু দি পাওয়ার x করলে হচ্ছে e টু দি পাওয়ার x, d dx e টু দি পাওয়ার x করলে হচ্ছে e টু দি পাওয়ার x। d dx के और न्यू ईयर, e टू दी पावर x के और हम है, कुछ भी चेंज नहीं होगा। तो d dx e टू दी पावर x করলে e টু দি পাওয়ার x হবে, মানে e টু দি পাওয়ার x এর উপর তুমি যতবারই ডেরিভেটিভ করো e টু দি পাওয়ার x ফিরে আসবে। আর d dx a টু দি পাওয়ার x করলে হবে a টু দি পাওয়ার x ইনটু log অফ a। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি আমাদের লিয়াটে ফর্মুলার, অর্থাৎ লিয়াটের মধ্যে যে যে ফাংশন, যে ধরনের ফাংশন আছে প্রত্যেক ধরনের ফাংশনের ডেরিভেটিভ গুলো বলা হলো। এখানে একটা বেসিক জিনিস বলা হয়নি, সেটা বলে দিচ্ছি 17 নম্বরে। যদি ডেরিভেটিভ করা হয় f অফ mx এর, অর্থাৎ কোনো x এর সঙ্গে যদি m গুণ আকারে থাকে, দেন কি হবে? দেন এর ডেরিভেটিভ যেমন f ড্যাশ হয়ে যাবে f ড্যাশ mx হয়ে যাবে, এবং x এর সঙ্গে যে থাকবে সে পাল্টা বাইরে গুণ আকারে আসবে, এবং অবভিয়াস এর প্রত্যেকটার প্রুফ কিন্তু আমরা বললাম মেন থিওরেম থেকে চলে আসবে। ওকে, ফলে এরা নতুন করে প্রুফ দিচ্ছি না। যদি কোনো
ফাংশনের মধ্যে এক্স এর গুণিতক কিছু থাকে তাহলে কিন্তু সে বাইরে বেরিয়ে আসবে। ফর এক্সাম্পল যদি আমরা এরকম করি যে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে, তাহলে উত্তর হবে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম। ঠিক আছে, এই গেল হচ্ছে মোটামুটি ডেরিভেটিভের সমস্ত ফর্মুলা। তো আমাদের আজকের এই ভিডিও 4 নম্বর কোশ্চেন দেখা যাক। 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে x কিউব প্লাস y কিউব প্লাস 3axy = 0 হলে dy dx এর মান কত হবে। তো এই ধরনের ফর্মগুলোকে আমরা বলবো ইমপ্লিসিট ফর্ম। যদি আমরা এখানটায় এক্ষুনি যদি y কে x এর আকারে প্রকাশ করতে চাই তাহলে সেটা কিন্তু y = f of x ফাংশন ফর্মে আসছে। কিন্তু এক্ষেত্রে দেখো x আর y মিলেমিশে আছে, এমন ভাবে আছে y কে সেপারেশন করা যাচ্ছে না। এই ধরনের ফিগারগুলোকে আমরা বলবো ইমপ্লিসিট ফিগার। ইমপ্লিসিট ফিগার যদি এখন এই ইমপ্লিসিট ফিগার চলে আসে তাহলে এর সলিউশন কেমন হবে। এর সলিউশন করার জন্য আমাদের কি করতে হবে, পুরো টোটাল এই ইকুয়েশনটাকে ধরে নিতে হবে একটা, এবং এই টোটাল ইকুয়েশনটার উপর আমাদের কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তো আমাদের প্রথম লিখে নিতে হবে যে x এর সাপেক্ষে এই সমীকরণকে অবকলন করে পাই। শর্টে কেউ লিখতে চাইলে ডিফ wrtx, ডিফ অর্থাৎ ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। তাহলে প্রথম x কিউবের ডেরিভেটিভ, তাহলে x কিউবের ডেরিভেটিভ কি হবে, ডিরেক্ট করতে পারো বা আরেকবার d dx দিয়ে x কিউব লিখতে পারো। তো ডিরেক্ট লিখলাম 3x স্কয়ার। y কিউবের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তাহলে 3y স্কয়ার। যেহেতু y এর সাপেক্ষে না করে x এর সাপেক্ষে করছি তাহলে অ্যাকর্ডিং টু চেন রুল তাহলে এখানটা একটা কি বসবে, dy বাই dx কিন্তু বসে যাবে। তারপরে 3a কনস্ট্যান্ট নাম্বার বাইরে বেরিয়ে আসবে। x এবং y দুটো সংখ্যা গুণফল আকারে আছে। তা প্রথম আমরা কি করব, y কে রেখে x এর ডেরিভেটিভ করব, দ্যাট ইজ 1। x এর ডেরিভেটিভ করলে 1 পাওয়া যায়, প্লাস x কে রেখে y এর ডেরিভেটিভ করব, করলে কি হবে dy বাই dx হয়ে যাবে। ঠিক আছে, তো ডেরিভেটিভ প্রথম একটু সমস্যা হবে, কেন সবে তোমরা যেহেতু নিয়মগুলো জানছো, তো করতে করতে এই ধরনের ক্যালকুলেশনগুলো খুব ইজি মনে হবে, হয়ে যাবে। দ্যাট ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের কি পেয়ে যাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি। ওকে, তো আমাদের dy dx এর মান লাগবে। তো dy dx কে সেপারেট করা যায়, প্রত্যেকের মধ্যে 3 আছে, 3 ক্যান্সেল করতে পারি আমরা। তাহলে x স্কয়ার y স্কয়ার dy dx প্লাস ay প্লাস ax dy dx ইকুয়াল টু 0। তাহলে dy dx যদি কমন নেওয়া যায় তাহলে বেঁচে আছে এখানে y স্কয়ার প্লাস ax, আর এগুলো উপরে চলে গেলে হয়ে যাচ্ছে মাইনাস x স্কয়ার প্লাস ay। তাহলে dy dx কত পাচ্ছ, dy dx পাওয়া যাচ্ছে মাইনাস অফ x স্কয়ার প্লাস ay ডিভাইড বাই y স্কয়ার প্লাস ax। তাহলে কোন आंसरটা রাইট হচ্ছে, ফার্স্ট অপশনটা আমাদের হয়ে যাচ্ছে রাইট आंसर। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। y ইকুয়াল টু একটা ইনফাইনাইটলি সিরিজ দেওয়া আছে, যে সিরিজের dy dx এর মান পরপর 4টা অপশন দেওয়া আছে। তো আমাদের এখানে দেখতে মনে হচ্ছে যে y ইকুয়াল টু সামথিং f of x হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেট যখন এটাকে সিম্পলিফিকেশন করব না তখন x y ঘেটে যেতে পারে। তো দেখা যাক কেমন ভাবে এটা আসবে। তো ফার্স্ট আমরা যদি এটাকে y স্কয়ার বানিয়ে নিই তাহলে প্রথম রুটটা উঠে যাবে। তো প্রথম রুট যদি উঠে যায় তাহলে রুট আন্ডার অফ x প্লাস ডট 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 ইনফাইনাইট। তো ইনফাইনাইট থেকে এক পিস কমলো মানে আলটিমেট কি সে কমলো না, অর্থাৎ যা ছিল তাই আছে। তার মানে y স্কয়ার ইকুয়াল টু x প্লাস অফ এই যেটা আছে না, এটা আবার কি আমরা লিখতে পারি y লিখে দিতে পারি, কারণ না ইনফাইনাইট থেকে এক পিস কমলে সেটা কমে না আলটিমেট, অর্থাৎ যা ছিল তাই আছে, মানে y আছে। এখন তার মানে যদি আমরা ক্যালকুলেশন করে নিই y স্কয়ার মাইনাস y মাইনাস x ইকুয়াল টু 0, সবগুলো ওয়ান সাইড করে নিলাম আমরা। এটা একটা নতুন ইকুয়েশন নম্বর 1। যদি আমরা ইকুয়েশন নম্বর 1 কে x এর সাপেক্ষে অবকলন করি তাহলে কি লিখবো, 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, এইভাবে লিখতে পারি। তাহলে কি आंसर হবে, তো অবকলন করা যাক। প্রথমে y স্কয়ারের ডেরিভেটিভ করলে কি হবে, 2y dy dx, 2y dy dx মাইনাস আবার y এর ডেরিভেটিভ dy dx মাইনাস x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ওকে, তো dy dx যদি আমরা কমন নিই কি বেঁচে যাচ্ছে, 2y মাইনাস 1 উপর ট্রান্সফার করে দিলে প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে dy dx ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা 1 বাই 2y মাইনাস 1, অর্থাৎ আমাদের সি অপশনটা হয়ে গেল রাইট आंसर। x ইকুয়াল টু সামথিং সংখ্যা, y ইকুয়াল টু সামথিং সংখ্যা আকারে দেওয়া আছে, অর্থাৎ x আর y এর মধ্যেকার কোনো সম্পর্ক বা কোনো রিলেশন দেওয়া নেই। এই ধরনের ইকুয়েশনকে আমরা বলবো প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক ফর্ম।
তো আমরা ইমপ্লিসিট ফর্ম দেখলাম, ফাংশনাল ফর্ম দেখলাম, প্যারামেট্রিক ফর্ম দেখছি এবার। তো প্যারামেট্রিক ফর্ম থাকলে আমরা কেমন ভাবে সলিউশন করব? তো ফার্স্ট আমরা লিখে নিচ্ছি y ইকুয়াল টু টি কিউ মাইনাস 3t, আবার x ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2t। এখন চিন্তা ভাবনা করা যাক, x আর y এর মধ্যে রিলেশন তৈরি করতে গিয়ে t কে এলিমিনেট করতে হবে। এখন t কে এলিমিনেট করা এত সহজ নয়, সুতরাং আমরা কি করব, দুজনকে সেপারেটলি কাজ করব। তাহলে y কেও আমরা ডেরিভেটিভ করব t সাপেক্ষে, এন্ড x কেও t সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করে নেব। তাহলে dy বাই dt অর্থাৎ t সাপেক্ষে ডেরিভেটিভ করছি ইন বোথ সাইড। তাহলে t সাপেক্ষে t কিউব কে ডেরিভেটিভ করলে কত হবে? 3 ইনটু t স্কয়ার মাইনাস 3। ওকে, dx dt করলে কি পাওয়া যাবে? dx dt করলে পাওয়া যাবে 2 ইনটু t প্লাস 2। ওকে, আমাদের লাগবে তো dy dx, অতএব dy dx। তা dy dx কে আমরা dy dt ইনটু dt dx লিখতে পারি। এইভাবে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু চেন রুল। তো dy dt মানে কত? 3t স্কয়ার মাইনাস 3, আর dt dx মানে এটা 1 বাই হয়ে বসবে 2t প্লাস 2। উপর থেকে 3 কমন যাবে, t প্লাস 1 ইনটু t মাইনাস 1, নিচে 2 ইনটু t প্লাস 1। এখন t ইকুয়াল টু মাইনাস 1 যদি হয়ে যায় তাহলে 0/0 ফিগার চলে আসবে, অর্থাৎ ডেরিভেটিভ ইম্পসিবল। তার মানে এই ফাংশনটা তখনই এক্সিস্ট when t ইকুয়াল টু মাইনাস 1। t ইকুয়াল টু t নট ইকুয়াল টু মাইনাস 1 হলে তবে এর ডেরিভেটিভ এক্সিস্ট হবে, অর্থাৎ t নট ইকুয়াল টু মাইনাস 1 হলে তবে কিন্তু dy dx এক্সিস্ট করবে, তবে dy dx এক্সিস্ট করবে, আদার দ্যান dy dx এক্সিস্ট করবে না। এখানে t এর মান দেওয়া আছে 1, তো প্রবলেম তো নেই। তাহলে t এর মান যদি 1 হয় আমরা ইন জেনারেল t প্লাস 1 কেটে দেবো, তাহলে যেটা পাচ্ছি সেটা কত? 3 ইনটু t মাইনাস 1 ডিভাইড বাই 2। ওকে ওকে, তাহলে আমাদের দরকার dy dx at the point t equal to 1। তাহলে 3 ইনটু 1 মাইনাস 1 ডিভাইড বাই 2, দ্যাট ইজ 0। ফার্স্ট অপশনটা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। তো স্টুডেন্ট, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, ddx of x into this form equal to that। এখানে লেখা এক, আমাদের 7 নম্বর কোশ্চেনের যে সলিউশন, সলিউশন নাম্বার 7, ddx x into e to the power x কমন নিয়ে যেতে পারে, তাহলে থাকবে এখানটায় 1 আর এখানে থাকবে e to the power 3x। নিচ থেকে মিনিমামটা কোনটা? মিনিমামটা e to the power minus 2x, তাহলে e to the power minus 2x কমন যাবে, গেলে এখানে তৈরি হবে e to the power 3x আর এখানে তৈরি হবে 1। এবারে উপরে এটা কেটে দিতে পারে, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা ddx x into e to the power x কে minus 2x দিয়ে ভাগ করলে পাওয়ার গিয়ে যোগ হবে 3x হয়ে যাবে। এবারে গুণফল আকারে তাহলে কি করতে হয়? e to the power 3x কে রেখে দিতে হবে, দিয়ে x এর ডেরিভেটিভ, প্লাস x কে রেখে দিতে হবে e to the power 3x এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1 অর্থাৎ e to the power 3x into 1, আর এখানে x রেখে e to the power 3x এর ডেরিভেটিভ e to the power 3x into 3। তাহলে e to the power 3x কমন যাচ্ছে, গেলে বাঁচে 1 plus 3x, অর্থাৎ e to the power 3x এর সঙ্গে 1 plus 3x গুণ আকারে থাকবে। ফার্স্ট অপশন হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সলিউশন পরবর্তীটা 8 দাগের কোশ্চেনটা দেখা যাক। d dx log of e বেসের x equal to 1/7। সরি, এটা 1/x হবে, 1/x হবে। তো তার মানে d dx log x কোনো বেস নেই, দ্যাট ইজ 1/x। একটা আইডেন্টিটিস মনে রাখতে হবে, log of a বেসের b কে log of b ডিভাইড বাই log of a করে লেখা যায় যখন e দুজনের বেস।
ই বেস দিলে তো ই বেস না লিখলেও চলে, অর্থাৎ লগ এ বেসের বি কে আমরা লগ বি বাই লগ এ লিখতে পারি। এটা হচ্ছে লগারিদমের একটা আইডেন্টিটিস। তো তার উপর ডিপেন্ড করে যদি আমাদের এই ফর্মুলা করতে দেয় ডি ডিএক্স লগ অফ 10 বেসের এক্স, তাহলে এটার আনসার হয়ে যাচ্ছে ডি ডিএক্স log x ডিভাইড বাই log 10। তো যেহেতু log 10 কনস্ট্যান্ট, তাহলে আমরা 1 বাই log 10 টা বের করে নেব। তাহলে বেঁচে থাকবে d dx log x, আর log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x। তাহলে উত্তর হবে 1 বাই x ইন্টু 1 বাই log 10, অর্থাৎ e বেসের 10। যদি এটাকে আমরা ওপরে তুলে লিখতে চাই তাহলে 1 বাই এক্স ইন্টু লগ অফ নিচের ই বেসের 10 উপরে উঠলে 10 বেসের ই হয়ে যাবে। তাহলে আমার এখানে অ্যান্সার হবে 1 বাই এক্স ইন্টু লগ 10 বেসের ই, 1 বাই এক্স ইন্টু লগ 10 বেসের ই, অর্থাৎ ফার্স্ট অপশনটা রাইট হবে। স্টুডেন্ট, আমাদের লাস্ট দুটো কোশ্চেন 9 নম্বর আর 10 নম্বর। কোশ্চেন নম্বর 9, 2x টু দি পাওয়ার m মাইনাস 3m টু দি পাওয়ার x প্লাস 2 cos x এর x এর সাপেক্ষে অন্তরীণ খরচ করতে হবে, অর্থাৎ d dx এটা 2x টু দি পাওয়ার m মাইনাস 3m টু দি পাওয়ার x প্লাস 2 cos x। তো আমরা বললাম ডেরিভেটিভ প্রত্যেকের উপর সেপারেট চলে যাবে। তা প্রথমটার ক্ষেত্রে যদি ডেরিভেটিভ চলে যায়, দুই কনস্ট্যান্ট আগে চলে আসছে d dx x টু দি পাওয়ার m, দ্বিতীয়টার ক্ষেত্রে তিন কনস্ট্যান্ট d dx m টু দি পাওয়ার x। কাজ শিখে গেলে এগুলো ডিরেক্ট করা যায়, তখন এরকম আর ছাড়িয়ে ছাড়িয়ে না লিখলে চলবে। দুই কনস্ট্যান্ট d dx cos x, প্রত্যেকে ফর্মুলা দিকে তাকালেই বুঝে যাবে এক্ষুনি। 2 ইন্টু x টু দি পাওয়ার m, এটা অ্যালজেব্রিক ফর্ম, তাহলে m ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস 3 ইন্টু, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ফর্ম, তাহলে m টু দি পাওয়ার x ইন্টু লগ অফ m প্লাস 2 cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, কেননা কোযুক্ত আছে তাই মাইনাস sin x। তাহলে সিম্পল করে লিখলে কি হচ্ছে 2m x টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস 3m টু দি পাওয়ার x ইন্টু লগ অফ m প্লাস মাইনাস এ মাইনাস 2 sin x। কোন অপশনটা রাইট? ফার্স্ট অপশনটা রাইট। এটা গেল 9 নম্বর এর সলিউশন। কোশ্চেন নাম্বার 10, 10 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। একদম সিমিলার একটা কোশ্চেন আছে, x এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক, অন্তর্কলজ অবকল সহগ অবকল গুণাঙ্ক সব একই। তো এখানটায় একদম একই, d dx x কিউব tan x প্লাস রুট x। তো ক্যালকুলেশন করলে প্রথমে হচ্ছে d dx x কিউব tan x প্লাস d dx রুট x। তো আমরা এর আগেই বললাম যে রুট x এর ডেরিভেটিভ কি হয়, রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট অফ x। একটু আগে এর প্রমাণটা দিয়ে বলেছিলাম যেটা মুখস্থ করে নিতে সহজে কাজগুলো করা যাবে, ক্যালকুলেশন ফার্স্ট করার জন্য এটা। তার মানে সেকেন্ড আর ফোর্থ অপশনটা ভুল। এবার চলে আসছে এই জায়গাটায়, যেহেতু এই জায়গাটায় u ইন্টু v দুটো ফর্মের গুণ আকার হয়ে আছে, তাহলে কি করব, প্রথম tan x কে রেখে দেব, x কিউবের ডেরিভেটিভ কত হবে 3x স্কয়ার, আর আরেকটাতে x কিউব রেখে দেব, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। তাহলে লক্ষ্য করো 3x স্কয়ার tan x প্রথমটাই আছে, তাহলে এ অপশনটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো স্টুডেন্ট, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।